প্রতিদিন নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন বাংলা নভেল। আমাদের চ্যানেলে প্রতিদিন নতুন নতুন প্রেম ও সাসপেন্সমূলক গল্প আপলোড দেওয়া হয়। সন্ধে ৬টা। আরিস ড্রাইভ করে ভার্সিটি থেকে বাড়ি ফিরছে। সকল স্টুডেন্ট ৫টা থেকে ৫:৩০টার মধ্যে বার হয়ে গেছে, কিন্তু আরিস প্রিন্সিপালের সাথে পার্সোনালি কিছু কথা বলছিল ভার্সিটির সম্পর্কে, সেই জন্য তার একটু দেরি হয়ে গিয়েছিল ফিরতে। ঠিক তখনই একটা শুনশান সড়কের কাছে এসে তার গাড়ির হেডলাইটের আলোতে চোখ যায় রাস্তার পাশে প্রায় অর্ধনগ্ন অবস্থায় পড়ে থাকা একটি মেয়ের দিকে। আরিস অবাক হয়। পরক্ষণে সে লক্ষ্য করল যে মেয়েটার পরনে গোলাপি রাঙা শাড়ি। তখনই আরিসের মস্তিষ্ক সজাগ হয়। শাড়িটি দেখে তার চিন্তা একদমই ভুল হলো না, যে মেয়েটি মাইশা। রাস্তার আলো ঝিমিয়ে পড়েছে, চারদিকে নিস্তব্ধতা, নির্জনতা যেন মৃত্যুর মতো ঘিরে ধরেছে। হঠাৎই এমন দৃশ্য দেখে আরিসের বুকের ভেতরটা কেঁপে উঠল। গাড়ির স্টিয়ারিং চেপে ধরে সামনের দিকে তাকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগল। সে যেন নিজের মনকে সাহস দিতে চাইছে। আরিস মনে মনে আওড়ালো, না না, এসব কিছু হতে পারে না। পরক্ষণেই কাঁপা কাঁপা হাতে দরজা খুলে বাইরে নেমে এলো। পাও কাঁপছে তার, তবুও সাহস জুগিয়ে এগিয়ে গেল। আরিসের মাথায় একটাই প্রশ্ন ঘুরছে, এটা কি সত্যি? না না, এটা হতেই পারে না। কিভাবে সম্ভব? চোখে মুখে ভয় আর বিস্ময়ের ছাপ। সে এক পা করে এগিয়ে গেল মেয়েটির দিকে। গাড়ির হেডলাইটের আবছা আলোয় এই শুনশান জায়গায় আশেপাশে সব কিছু পরখ করার চেষ্টা করল একটা শুকনো ঢোক গিলে। না, আশেপাশে দুই একটা কুকুরের ডাক আর ঝিঝি পোকার শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। আরিস ধীরে ধীরে মাথা নিচু করে দেখার চেষ্টা করল আগন্তুক নারীটির মুখ, কিন্তু দেখতে পেল না। ধীরে ধীরে কাঁপতে থাকা শরীর নিয়ে মেয়েটির সামনে হাঁটু গেড়ে বসল। মেয়েটির চুল খোলা, সেই চুলগুলো মুখের ওপর এলোমেলোভাবে তার মুখটাকে ঢেকে রেখেছে। সে কাঁপছে না নিঃশ্বাস নিচ্ছে কি না বোঝা যাচ্ছে না, নিস্তেজ হয়ে কেবল পড়ে আছে। আরিস তার কাঁপা কাঁপা হস্ত বাড়িয়ে ধীরে ধীরে মুখ থেকে চুল সরালো। চুল সরানো মাত্রই সে চমকে উঠল। যা দেখল মনে হলো তার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। সে যা ভেবেছিল সেটাই। এক মুহূর্তের জেনে মনে হলো তার হৃদস্পন্দন থমকে গেল। চোখের পাতাও অনবরত কাঁপতে লাগল। মাইশার ঠোঁটের কোণায় রক্ত শুকিয়ে ঠোঁট ফুলে গেছে, কপালের কোণে রক্ত জমাট বেঁধেছে, গালে কারোর ৫ আঙুলের আঘাতের চিহ্ন। আরিস ঘন ঘন নিঃশ্বাস নিতে নিতে রাস্তায় পুরোপুরি বসে মাইশার মাথা তার কোলের ওপরে টেনে নিল। তারপর মাইশার মুখ থেকে চোখ সরিয়ে সর্বাঙ্গ শরীর পরখ করল। পরনের শাড়িটি কোনোভাবে গায়ের সাথে জড়ানো, হয়তো নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছিল। আরিস দেখল তার ২ হাতের ব্লাউজের হাতা দুটি ছিঁড়ে গেছে এবং সেখানে কোনো নরপশুর নখের দাগ দৃশ্যমান। আস্তে আস্তে সারা শরীর পরখ করতে লাগলো ধীরে ধীরে। দেখল ব্লাউজের হুকগুলো সম্পূর্ণ খোলা, সঙ্গে ভিতরের অন্তর্বাস দৃশ্যমান। গলা থেকে পেট সকল জায়গায় নখের দাগ, কেন কেন জায়গায় রক্ত জমাট বাঁধা। মনের অজান্তে চোখের কোণ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল আরিসের চোখ দিয়ে। মাইশার উপর থেকে চোখ সরিয়ে রাস্তায় পড়ে থাকা শাড়ির আঁচলের কিছুটা অংশ নিয়ে মাইশার উন্মুক্ত দেহকে যত তাড়াতাড়ি সম্ভব কোনোভাবে ঢাকার চেষ্টা করল আরিস। আরিস হতচেতন হয়ে রইল। মুখ দিয়ে যেন কোনো শব্দ বের হচ্ছে না। বুক চিরে কান্না বেরিয়ে আসতে চাইছে, কিন্তু গলার ভেতরে আটকে আছে। হয়তো ছেলেরা সহজে ভেঙে পড়তে পারে না, তাই। আরিস ভাগল, এই তো সেই সময় যখন তাদের দেখা হলো। কিনা তেজ নিয়ে তার সাথে লাগতে আসলো। আবার তো স্টেজে ডান্স করার পর তার অবস্থা দেখে তাকে কিনা উল্টোপাল্টা মনে মনে গালিগালাজ করল। আর দিন শেষে এমন অবস্থায় সে ধরা দেবে তার কাছে। আরিসের কল্পনার বাইরে ছিল। আরিস ধীরে ধীরে হাত বাড়িয়ে মাইশার শরীরে ছুঁয়ে দেখল ঠান্ডা, একেবারে ঠান্ডা হয়ে আছে। আরিস অস্ফুট স্বরে বলতে লাগলো, না। পরক্ষণেই মাইশার পালস চেক করল, দেখল না, পালস ঠিকঠাক চলছে।
পরক্ষণে আরিস দ্রুত কণ্ঠে শুধালো, না, আমি কিচ্ছু হতে দেব না। কথাটা বলে আরিস মাইশার মাথাটা তার কোল থেকে রাস্তায় আলতোভাবে রেখে হন্তদন্তভাবে ছুটে গেল গাড়ির দিকে। গাড়ির দরজা খুলে সিটের সামনে থাকা গ্লোভ বক্সটা খুলে পানির বোতলটা টেনে বের করে আসলো মাইশার দিকে। ছুটে এসে মাইশার মুখে পানি ছিটালো, গালটা আলতো করে গাল চাপড় দিল। না, মাইশার কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। সে কাঁপতে থাকা হাতে মাইশাকে কোলে তুলে দাঁড়ালো। মাইশার শরীর নিথর, কেমন যেন কাঁচের মতো ভঙ্গুর। মনে হচ্ছে যদি আর একটু টোকা লাগে সে চিরতরে গুঁড়ো হয়ে যাবে। আরিস জানে না সে কি করছে, শুধু একটা ভাবনাই ঘুরছে তার মাথায়, তাকে বাঁচাতেই হবে, তাকে ফেলে রাখা যায় না। কিভাবেই বা সম্ভব? মাইশাকে কোলে নিয়ে ছুটল গাড়ির দিকে। এক হাতে গাড়ির দরজা খুলে খুব আলতো করে মাইশাকে ড্রাইভিং সিটের পাশে বসালো। তারপর নিজে ড্রাইভিং সিটে বসে দ্রুত গাড়ির স্টার্ট দিল। গাড়ির ইঞ্জিন গর্জন করে উঠল। রাতের নিস্তব্ধতা চিরে আরিশ গাড়ি চালাতে লাগল। গন্তব্য এখন ঢাকা হসপিটাল। রাস্তায় তেমন কেউ নেই। কোথাও কোথাও কুকুর ঘেউ ঘেউ করে উঠছে। বাতাস থেমে গেছে, যেন প্রকৃতি নিজেও থমকে গেছে মাইশার নিঃশব্দ আর্তনাদের সামনে। আরিজ মাঝে মাঝে আর চোখে মাইশার মুখের দিকে তাকায়। একটা মৃতপ্রায় শরীর, যার মুখে এখনও লেগে আছে অপমান, যন্ত্রণার ছাপ। ক্ষতবিক্ষত ঠোঁট, নীল হয়ে যাওয়া আঘাত লাগার জায়গাগুলো, এবং শরীরের সেই সব ক্ষত যা কোনো মানুষকে চিরজীবনের জন্য ভেঙে দিতে পারে। আরিশ ফুল স্পিডে গাড়ি চালাতে লাগল। একসময় মাইশার দিকে তাকাতে দেখে তার মাথা গাড়ির জানলার কাঁচের ওপরে হেলে গেছে। গাড়ির গতি তেজ হওয়ায় মাইশার মাথা হালকা হালকা বাড়ি খেতে লাগল, আর তাছাড়া তার অগোছালো শাড়ি বারবার সরে যেতে লাগল। আরিশ বিরক্ত হয়ে মুখে উচ্চারণ করে গাড়ি আবার রাস্তার একপাশে দাঁড় করিয়ে তার গায়ের ব্লেজারটা খুলে মাইশার গায়ে ভালো করে পরিয়ে দিল এবং তার বাঁ হাতটা মাইশার মাথায় দিয়ে তার দিকে টেনে আনে। অতঃপর আবার ফুল স্পিডে এক হাতে ড্রাইভিং করতে লাগল। এরই মধ্যে আরিজ মাঝপথে কিছু ভেবে না পেয়ে গাড়ির গতি থামিয়ে এমিরকে ফোন দিয়ে স্পিকারে দিল, কারণ সে জানে তাই ভাই এই নরপশুদের বার করতে পারবে। তাছাড়া এখন তারও নিজের সম্বলের প্রয়োজন, একা এত কিছু সামলাতে পারবে না। কল রিসিভ হতেই, ভাই কোথায় তুই? আরিশের এমন ভয়ার্ত কণ্ঠ শুনে এমির বসা থেকে উঠে দাঁড়িয়ে ভ্রূণ কুচকাল। বলল, অফিসে? কেন, কি আবারও এমিরের সম্পূর্ণ কথা বলতে না দিয়ে আরিশ হন্তধন্ত হয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, ভাই তুই তাড়াতাড়ি অফিস থেকে ঢাকা হসপিটালে চলে আয়। সকালে ফারিয়ার সাথে ওই যে মেয়েটা ছিল না, মাইশা। আরিশ আর বলতে পারল না, তার গলায় কথা যেন আটকে আসলো। এমির কিছু হয়েছে এটা আঁচ করতে পারলেও বুঝতে উঠতে পারল না যে আরিশ এমন কেন করছে। সে বলল, মাইশা? কি হয়েছে ভাই? মাইশা। এমির প্রচণ্ড বিরক্ত হলো, ধমক দিয়ে বলল, আরে কি মাইশা মাইশা করছিস, হয়েছেটা কি? ভাই, মাইশারে রেপ হয়েছে। এমির ধমক দেওয়ায় আরিশ কোনো রকমে খুব কষ্টে উচ্চ শব্দে কথাটা বলল। এমির অবাকের চরম পর্যায়ে পড়ে। সে বুঝতে পারছে না, রেপ, তাও আবার তার এলাকায়, কিভাবে সম্ভব? এমির কিছু জিজ্ঞেস করতে যাবে তার আগেই আরিশ বলল, ভাই প্লিজ আর কিছু প্লিজ জিজ্ঞেস করিস না, বাকি কথা হসপিটালে এসে হবে। তুই যেভাবেই হোক তাড়াতাড়ি চলে আয়। এমির আর কিছু না বলে ফোনটা কেটে তার বসার চেয়ারের ওপর থেকে কোটটা নিয়ে তার কেবিন থেকে বার হয়ে আসলো। তার কেবিনের সামনে লিফটের বাটন প্রেস করতে করতে তার পকেট থেকে ফোনটা বার করে আসিফকে কল লাগালো। কল ধরার সঙ্গে সঙ্গে আর অপেক্ষা না করে এমির বলল, অফিসের গ্যারেজে যে বাইকটা আছে ওই বাইকটা বার কর, কুইক, 5 মিনিটের মধ্যে, ফাস্ট। আসিফ কোনো কথা বলার আগেই এমির কল কেটে দিল। অফিস থেকে তার বাসা অনেকটাই দূর, প্রায় 1 ঘন্টার উপরে লেগে যায়, তাই সে বাইকে যাওয়ার সিদ্ধান্ত নিল। অফিস থেকে বার হয়ে গ্যারেজে আসতে দেখে আসিফ বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। এমির আসিফের উদ্দেশ্যে বলে, চাবি দে। আসিফ চাবি দিয়ে এমিরকে প্রশ্ন করে, স্যার কোথায় যাচ্ছেন? হঠাৎ
একটু আগেই তো এলেন, তাও এতদিন পর আর এসেই এমনভাবে চলে যাচ্ছেন। এমির প্রচণ্ড রকমের বিরক্ত হলো আসিফের কথা শুনে। সে গর্জে উঠে বলল, তোকে আমি চাকরিতে রেখেছি না তুই আমাকে চাকরিতে রেখেছিস? বারবার প্রশ্ন করছিস কেন? দেখছিস তো কোনো এমার্জেন্সি হয়েছে, ওই জন্য বার হচ্ছি। কথাটা বলেই এমির বাইক স্টার্ট দিয়ে সেকেন্ডের মধ্যেই ছুটে চলে গেল। এদিকে এমির আসিফকে এমন কথা বলায় আসিফের চোখ দুটো মুহূর্তেই লাল হয়ে উঠল। ঠোঁটের কোণে এক চিলটে তাচ্ছিল্য ভরা হাসি খেলল। ঘড়ির কাঁটা প্রায় 7টার ঘরে। শহরের যানজট পেরিয়ে এগিয়ে যাচ্ছে এমিরের বাইক। এই মুহূর্তে সে যত তাড়াতাড়ি সম্ভব বাইক নিয়ে ছুটে চলেছে। এমির এসেছিল অফিসের একটি জরুরি কাজে। সে ভেবেছিল কাজ দ্রুত শেষ করে 9টার মধ্যে বাড়ি ফিরবে, কিন্তু এমন এক বিপদ এসে যাবে সে কল্পনাও করেনি। যতই অচেনা মেয়ে হোক, এমন কোনো মেয়ের সাথে কথাগুলো ভাবতে ভাবতেই এমিরের মনে পড়ে যায় ভারিয়ার কথা। তাকেও তো আজ সে অমন অবস্থায় পেল হাসিবের কাছে। পর মুহূর্তে কি মনে করে রাস্তার সাইডে বাইক থামায়। মূলত এমির মনে করেছিল তার ছোট একটা মিটিং আছে, সেটা অ্যাটেন্ড করে সে মায়ের কাছে ফোন করবে। যেহেতু ফারিয়া তার বাড়িতে আছে তাই সে নিরাপদ। আর তাকে আজ অফিসে না আসলেও উপায় ছিল না। ফাইলসগুলোতে তার সিগনেচার করা খুব আবশ্যক ছিল। রাস্তার এক সাইডে বাইক থামিয়ে হেলমেটটা খুলে তেলের ট্যাঙ্কির উপরে রেখে 2 হাত দিয়ে মায়ের চুল খামচিয়ে ধরে। পরপর নিজেকে শান্ত করে মায়ের ফোনে ফোন লাগায়। ফোন রিসিভ করতেই এমির বলে ওঠে, ফারিয়ার জ্ঞান ফিরেছে, এখন কোথায়? ও ঠিক আছে? বাবা, এত হাইপার হচ্ছিস কেন? একদিনেই ভুলে গেলি আমাদের বা? কে ফোন ধরেছে সেটা না দেখেই আগে ফারিয়ার কথা। আগে দেখ ফোনের ওপাশে কে, তারা ঠিক আছে কি? এমির এমন কথায় আরও রেগে গেল। শক্ত কণ্ঠে বলল, যা জিজ্ঞাসা করা হয়েছে সেটার উত্তর দাও আব্বু, বেশি কথা ভালো লাগছে না। আর আম্মু কই? আহসান চৌধুরী ছেলের এমন কথায় একটু অবাক হলো। এমির তো তার সাথে এমন ব্যবহার করে না। আহসান চৌধুরী আর কিছু না ভেবেই এমিরকে করুণ কণ্ঠে বলল, ফারিয়া একদম ঠিক আছে। তুই চলে যাওয়ার কিছুক্ষণ পরে জ্ঞান ফেরে। কিছু খেতে চাচ্ছিল না, তোর মা ওকে জোর করে খাইয়ে দেয়, তারপর জোর করে সে বাড়ি চলে যায়। আর তোর মা এখন রান্নাঘরে আছে। তারপর কিছুক্ষণ থেকে আবার বলে, ওহো, তুই তো তোর মায়ের কাছে ফোন করেছিলিস, আমার তো কোনো দরকার নেই, দাঁড়া দিচ্ছি। কথাটা বলে আহসান চৌধুরী ফোন কানে রান্নাঘরে যাওয়ার জন্য উদ্যত হলেই এমির ওপর পাশ থেকে বিরক্তি সুরে বলে ওঠে, উফ, এই তুমি এত বেশি বুঝো কেন? হ্যাঁ? এমিরের এমন প্রশ্নে আহসান চৌধুরী দাঁড়িয়ে যায়। তিনি উত্তর দেন, এই বেশি আমি বুঝি না তুই। আচ্ছা, তুই আমার ছেলে না আমি তোর? এমির এবার ফোনের ওপাশ থেকে চিল্লিয়ে বলে, এই চুপ করবে তুমি? একে মাথা খারাপ, তার উপরে আরও খারাপ করছো। শোনো, আরেকটা কথা বলবে না, যা বলছি উত্তর দাও। বল, ফারিয়ার নাম্বার আছে? আহসান চৌধুরী অবাক হলেন। ভ্রু উঁচু করে দাঁতে দাঁত পিষে বললেন, দিন দিন তোর বুদ্ধি লোপ পাচ্ছে নাকি? ফারিয়ার নাম্বার আমার কাছে কি করে আসবে? এমিরও অপর পাশ থেকে দাঁতে দাঁত পিষে উত্তর যায়, বুদ্ধি আমার লোপ পায়নি, তোমার পেয়েছে। তা নাম্বারটা নিয়ে রাখতে পারোনি? যত সব ঝামেলা। আর তোমার ছেলের দ্বারা এইসব নাম্বার বার করা বাঁ হাতের খেল। কিন্তু এখন এই সিচুয়েশনে কাকে কি বলবো আমি কিছুই ঠিক করতে পারছি না। তার উপরে তুমি আবার জ্বালাচ্ছ। উফ। আব্বু। আহসান চৌধুরী ভাবলেন আবার সিরিয়াস কিছু হয়নি তো। তিনি এবার শান্ত কণ্ঠে এমিরকে প্রশ্ন করেন, কিছু কি হয়েছে? এমির বিরক্তি ভরা কণ্ঠে বলে, এতক্ষণ পরে লাইনে আসলে? ভেবে পাই না তুমি আমার বাপ হলে কি করে? এই। আহসান চৌধুরীর আর কোনো কথা বলতে না দিয়ে এমির মাইশার ব্যাপারে ভার্সিটি থেকে শুরু করে সব কথা খুলে বলে। পুরো কথাটা শুনে আহসান চৌধুরীর বুক ধরফর করে ওঠে। সে কিছু বলতে উদ্যত হয়, কিন্তু তার আগেই এমির পুনরায় বলে ওঠে, পারলে তুমি মাকে নিয়ে ঢাকা হসপিটালে চলে আসো। আমি দেখছি ফারিয়ার সাথে কথা বলে মাইশার বাড়িতে জানানোর ব্যবস্থা করছি। আর আমি রাস্তায় আছি, আর 20 মিনিটের মধ্যে পৌঁছে যাব।
কথাটা বলে এমির ফোন কেটে পকেট থেকে ব্লুটুথ হেডফোন বার করে কানে গুঁজে হেলমেটটা পুনরায় পরে কি ভেবে ফোনের কন্ট্যাক্ট নাম্বার বার করে অনেক খোঁজার পর ইস্তিয়াক আঙ্কেলের নাম্বার বার করে ডায়াল করে আবার বাইক চালাতে উদ্যত হয়। প্রায় অনেকক্ষণ পর ফোনটি রিসিভ হয়। কে? এমির বাইক চালাতে চালাতে কথা বলতে থাকে। আঙ্কেল, আপনি হয়তো আমাকে চিনবেন, আমি এমির বলছি। ইস্তিয়াকের চিনতে 1 সেকেন্ডও সময় লাগলো না যে ছেলেটিকে। তিনি খুশি হয়ে বলতে লাগলেন, আরে এমির। এমির ইস্তিয়াকের কথা থামিয়ে নিজের থেকে বলতে শুরু করে, আঙ্কেল, এখন বেশি কিছু বলার সময় নেই, আপনি প্লিজ ফোনটা ভারিয়াকে দেন, বাদবাকি সব কথা আমি আপনাকে পরে বলবো। এখন আপনি আমাকে আপাতত ফোনটা ভারিয়ার কাছে দেন আর ফোনটা স্পিকারে রাখেন, তাহলে সম্পূর্ণটা বুঝতে পারবেন। ইস্তিয়াকের এমিরকে বরাবরই খুবই ভালো লাগে, সব দিক দিয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কিন্তু হঠাৎ করে এত বছর পর সে ফোন করলো, তাও আবার ফোন করে তার মেয়ের খোঁজ করছে, ব্যাপারটা বেশ খটকা লাগে। কিন্তু এমিরের এমন ব্যাকুল কণ্ঠ শুনে তিনি কিছু না বলে ফারিয়াকে ডেকে তার কাছে ফোন দেয়। ফোন হাতে নিয়ে ফারিয়া তার বাবাকে কিছু বলতে নিলেই ওপাশ থেকে ভেসে ওঠে এমিরের আওয়াজ, হ্যালো ফারিয়া। এমিরের আওয়াজ শুনে ফারিয়ার ভয়ে জাহান ধক করে ওঠে। তার ভয় লাগছে মূলত এই কারণে, যদি সে আজকের ব্যাপারটা তার বাবাকে বলে দেয়। সে চায় না যে তার বাবা বা বাড়ির আর কেউ ব্যাপারটা জানুক, সে কাউকে কষ্ট দিতে চায় না যে এই ব্যাপারটা নিয়ে তাদের বাড়ির সবাই চিন্তা করুক। ফারিয়ার ভাবনার মাঝে আবার ভেসে ওঠে এমিরের আওয়াজ, হ্যালো হ্যালো হ্যালো। এমিরের ব্যাকুল কণ্ঠ শুনে ফারিয়া কাঁপা কাঁপা কণ্ঠে উত্তর দেয়, জি বলুন। এমির ফারিয়াকে বলে, যা বলবো মন দিয়ে শুনবে আর বেশি হাইপার হবে না, মনে থাকে যেন কথাটা। কথাটা শেষ করেই মাইশা সম্পর্কে সম্পূর্ণ ঘটনাটা খুলে বলে এবং সাথে এটাও বলে যে মাইশার মা বাবাকে ফোন করে হসপিটালের উদ্দেশ্যে যেতে। মাইশা সম্বন্ধে এমন কথা শুনে ফারিয়া ফুপিয়ে কেঁদে ওঠে। সে ভাবতে থাকে আজকে যদি সে না আসতো তাহলে হয়তো তারও এমন অবস্থা হতো না এবং মাইশারও এমন। নিজেকে খুবই অপরাধী মনে হচ্ছে তার। এমির ফারিয়ার ফুপানি শুনে বিরক্তি নিয়ে আবারও বলে ওঠে, আরে গাধা, কাঁদতে মানা করেছি তো, পারলে তুমি সবাইকে নিয়ে হসপিটালে আসো, আর হ্যাঁ, বাড়ি থেকে একা বের হবে না, পারলে কাউকে আসো। ফোন কাটতেই ফারিয়া উদ্যত হয় হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু বাবাকে সে নিয়ে যেতে পারবে না, বাবার শরীর খুব একটা ভালো না, আর বাবার কাছে কেউ একজন থাকা খুব প্রয়োজন, আর তার ভাই একা সামলাতে পারবে না, তাই থাকা আবশ্যক। তাই ইস্তিয়াক যেতে চাইলেও তিনি মুখ ফুটে সেটা আর বলতে পারলেন না। ফারিয়ার মা মাহাদিবা তাকে বলল, সায়ন আর তিশা যেহেতু আছে, তাহলে তুই সায়নকে সাথে নিয়ে যা, তিশাকে এই অবস্থায় আর জার্নি করানোই ভালো না। সায়ন হচ্ছে ফারিয়ার ফুপির ছেলে আর তিশা হচ্ছে সায়নের বউ। ফারহাদ আজকে বিকেলে বাড়ি এসেছিল, তাই তারা সাথে করে এসেছিল ফারহাদকে দিতে এবং ফারিয়ার বাবাকে দেখতে। কিন্তু তিশা যেহেতু এই 1 মাস প্রেগনেন্ট, তাই ফারিয়ার মা তাদেরকে আর বাড়ি ফিরতে দেয়নি, অনেক জোড়াজুড়িতেই তারা আজকে থেকে যায়। এদিকে আরিশ হসপিটালের সামনে গাড়ি দাঁড় করিয়ে মাইশাকে পাজা কোলা করে ছুটে যায় হসপিটালের ভিতরে, তাকে এমার্জেন্সিতে ভর্তি করায়। এমার্জেন্সি ওয়ার্ডের সামনে বসে আছে আরিশ। এমির ততক্ষণে হসপিটালে পৌঁছে ফোন দেয় আরিশকে, তারপর হন্তদন্ত হয়ে ছুটে আসে তার কাছে। এমির এসে আরিশে বাসে বসে কাঁধে স্পর্শ করে। আরিশ এতক্ষণ মাথা নিচু করে নীরবে বসেছিল। কাঁধে কারোর স্পর্শ পেতে পাশে তাকিয়ে দেখে এমির সঙ্গে সঙ্গে কি মনে করে এমিরকে জড়িয়ে ধরে। এমির আরিশের এমন ফ্যাকাশে মুখ দেখে খুবই খারাপ ফিল করে। পরক্ষণে আরিশকে সাহস জুগিয়ে বলে, চিন্তা করিস না, পাপীদেরকে খুঁজে বের করবই, ওদের এমন কঠোর থেকে কঠোরতম সাজা দেব, কেউ ধারণাই করতে পারবে না। তুই তো চিনিস তোর এই ভাইকে, পাপ করা আর পাপীদেরকে এমির ছাড় দেয় না, তুই প্লিজ শান্ত হ। এদিকে সায়ন আর ফারিয়া গাড়ি নিয়ে বার হয়ে যায় মাইশার বাড়ির উদ্দেশ্যে। মাইশার মা দরজা খুলতেই ফারিয়াকে একা দেখে অবাক হয়ে যায়, কারণ আজকে মাইশা বলে গিয়েছিল ভার্সিটি থেকে দেরি হলে সে ফারিয়াদের বাড়িতে থেকে যাবে। কিন্তু এমন অসময়ে ফারিয়াকে এবং পাশে এক ছেলেকে দেখতে পেয়ে অবাক হয়ে মাইশার মা জিজ্ঞাসা করে, মাইশা কোথায়? মাইশার মায়ের মুখে মাইশার কথা শুনে ফারিয়া একবার সায়নের মুখের দিকে তাকায়, তারপর সব কথা খুলে বলে। সম্পূর্ণ কথা শুনতে মাইশার মা শাড়ির আঁচলে মুখে দিয়ে জোরে জোরে কাঁদতে থাকে। মাইশার বাবা কথাটা শুনে আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, তিনি কোনো মতে চেয়ারের উপরে গিয়ে বসলেন, তারও চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে।
মাইশা হবার পর তারা অনেক চেষ্টা করেছিল সন্তান নেওয়ার, কিন্তু তারা আর সক্ষম হননি। মূলত মাইশা তাদের প্রাণ, আর আজ সেই মেয়ের এমন অবস্থা শুনে তারা দুজনে কেউই ঠিক থাকতে পারে না। মাইশার মা কাঁদতে কাঁদতে মেঝেতে লুটিয়ে পড়েছে। ফারিয়া আর সায়না কোনো মকামকামে এত ভোরে গাড়ি করে হসপিটালে নিয়ে আসে। তারা হসপিটালে আসতেই দেখে এমিররা সপরিবারে সেখানে উপস্থিত আছে। মাইশার মা দৌড়ে এমার্জেন্সি ওয়ার্ডের কাছে গিয়ে আহাজারি কণ্ঠে বলতে থাকে, আমার মেয়ে কই? কি হয়েছে? কই আমার মেয়ে? কথাটা বলতে বলতে তিনি হসপিটালের ফ্লোরে বসে পড়েন। পিছন পিছন ফারিয়া, সায়নার মাইশার বাবা দৌড়ে আসে। ফারিয়া এসে মাইশার মাকে ধুলে তোলার চেষ্টা করে। ততক্ষণে এমার্জেন্সি ওয়ার্ড থেকে ডাক্তার বেরিয়ে এসে জিজ্ঞাসা করে, মেয়ের বাড়ির লোক কে আছে? ডাক্তারকে বেরিয়ে আসতে দেখে সকলে বসা থেকে উঠে দাঁড়ায়। মাইশার বাবা হন্তদন্ত হয়ে ডাক্তারের সামনে গিয়ে বলে, জি ম্যাডাম, আমি মেয়ের বাবা। বলেন, আমার মেয়ে কেমন আছে এখন? কি হয়েছে ওর? ঠিক আছে তো? ডাক্তার বেরিয়ে আসতে দেখে মাইশার মা কান্নারত অবস্থায় উঠে দাঁড়িয়ে বলে, কি হয়েছে ডাক্তার আমার মেয়ের? ডাক্তার বলে, প্লিজ আপনারা শান্ত হন। কথাটা বলে ডাক্তার আগে আরিশের দিকে, তারপর আরিশকে উদ্দেশ্য করে বলে, আপনি কি শিওর মাইশাকে রেপ করা হয়েছে? ডাক্তারের এমন কথা শুনে আরিশ চমকায়। সে বলে, আমি তো। ডাক্তারের এমন কথা শুনে আরিশের কথা বলার মাঝেই ডাক্তার বলে ওঠে, মাইশাকে রেপ করা হয়নি, ওকে রেপ করার চেষ্টা করা হয়েছিল। ডাক্তারের কণ্ঠে থাকা সেই একটিমাত্র শব্দ যেন অন্ধকারের মাঝে আলো ফোটানোর মতো। আরিশ সেই মুহূর্তে দাঁড়িয়েই ছিল, এক প্রকার নিষ্প্রাণ পাথরের মতো। চোখে মুখে শুধুই আতঙ্ক, ক্ষোভ আর অসহায়তা। তার চোখের দৃষ্টি স্থির হয়ে গিয়েছিল ডাক্তারের দিকে, যেখান থেকে এই আশার আলো ফুটে উঠল। মাইশাকে রেপ করা হয়নি। ডাক্তার যখন পরিষ্কার করে বলল, আরিশ যেন দম ফেলে বাঁচল। বুকের ভিতর জমে থাকা শ্বাসটা যেন শতাব্দীর গ্লানির মতো বেরিয়ে এলো। বুক ভরা বাতাসে ঠাসা এক দীর্ঘ নিঃশ্বাস নিয়ে সে থমকে দাঁড়াল। তার শরীরের সমস্ত পেশি যেন এক হঠাৎ আলগা হয়ে গেল। আরিশের মনে হলো, এখন যদি ডাক্তার এর বিপরীত কিছু বলতো তাহলে আরিশ নিজেকে কোনো দিন ক্ষমা করতে পারত না। এমির পিছন থেকে আরিশ কাঁধে হাত দিয়ে ইশারায় সান্ত্বনা দিল। আরিশ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করে মনে মনে আল্লাহকে ধন্যবাদ জানালো। ডাক্তারের কথাটা বলার পর এমিরের মা, বাবা, ফারিয়া, বাকি সকলের অনুভূতি ছিল বিষাদ স্নিগ্ধ। ঠিক খুশি কি দুঃখ তারা কেউ প্রকাশ করতে পারল না। এমিরের আব্বু আহসান চৌধুরী বিষাদ ভরা কণ্ঠে বলে উঠলেন, আলহামদুলিল্লাহ। ডাক্তারের মুখ থেকে যখন মাইশার মা মাইশাকে রেপ করা হয়নি, ওকে রেপ করার চেষ্টা করা হয়েছিল, এই বাক্যটুকু শুনল, তখন তিনি ডাক্তারের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে আবারও হাউমাউ করে কান্না করে উঠলেন। আগের থেকে বরং চোখের পানি যেন আরও বেড়ে গেল। কারণ একটা মা কখনোই চায় না তার মেয়ের শরীরের ওপর যেন এই নৃশংস দাগ নেমে আসুক। মাইশার বাবা তখন স্তব্ধ, গলা শুকিয়ে গেছে। তিনি কিছু বললেন না, শুধু চেয়ে রইলেন ডাক্তারের মুখের দিকে। এই সমাজে একজন বাবা আর মায়ের সবচেয়ে বড় দুঃস্বপ্ন তাদের মেয়ের ইজ্জত নিয়ে কেউ খেলা করুক। এই মুহূর্তে তারা সেই দুঃস্বপ্ন থেকে মুক্ত, কিন্তু হৃদয়ের ভিতর তবু রয়ে গেছে সেই দাগের ছায়া। আল্লাহর কাছে শুকরিয়া আর কষ্ট একসাথে মিশে যাওয়া কান্না। ডাক্তার মাইশার মায়ের উদ্দেশ্যে বললেন, আপনি প্লিজ শান্ত হন, এমনভাবে ভেঙে পড়বেন না। তারপর ডাক্তার বাকি সকলকে উদ্দেশ্য করে বলল, আপনারা প্লিজ এনাকে সামলান, কেউ প্লিজ ভেঙে পড়বেন না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে বেশি কিছু হতে পারেনি। তখনই এমি ডাক্তারের উদ্দেশ্য করে বললেন, মাইশা এখন কেমন আছে? ডাক্তার এমিরের কথার উত্তরে জানালো, দেখুন, পেশেন্টের শরীরে প্রচণ্ড আঘাতের চিহ্ন। আপাতত আমরা চেক আপ করে ড্রেসিং করে দিয়েছি।
আর মাথায় মনে হয় গুরুতর আঘাত লেগেছে, যার কারণে অজ্ঞান হয়ে আছে। তার উপরে আমরা ঘুমের ইঞ্জেকশন দিয়েছি, কারণ এই মুহূর্তে যদি সে নিজেকে দেখে ভেঙে পড়ে তাহলে কন্ডিশনটা ক্রিটিক্যাল হয়ে যাবে। তাই আপাতত পেশেন্টকে রেস্ট নেওয়া প্রয়োজন। জ্ঞান ফিরলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তখনই ফারিয়া বলে ওঠে, আমরা এখন পেশেন্টকে দেখতে পারি? ডাক্তার জানান, না, পেশেন্টের জ্ঞান ফিরলে আমরা আপনাকে জানাবো, তখন দেখা করতে পারবেন। কথাটা বলে ডাক্তার এমার্জেন্সি ওয়ার্ডের ভিতরে ঢুকে গেলেন। সায়ন এতক্ষণ সব কিছু পর্যবেক্ষণ করছিল নীরব দর্শকের মতো। কি একটা ভেবে সে হসপিটালের বাইরে চলে গেল। সবাই শান্ত হলেও মাইশার মা তখনও কান্না করছিল প্রচণ্ড। কান্না করার ফলে ফারিয়ার ওপরে সমস্ত ভার এসে পড়ে। ফারিয়া মাইশার মাকে এক হাত দিয়ে এক সাইড জড়িয়ে হালকা কাতরে ধরে রেখেছে। সেটি লক্ষ্য করতেই সানজিদা চৌধুরী আগিয়ে গিয়ে মাইশার মাকে ধরে চেয়ারে বসালেন। তিনিও পাশে বসলেন, বললেন, দেখেন আপা, আপনি কান্না করেন না। এমনভাবে ভেঙে পড়লে মাইশা যদি দেখে, সেও ভেঙে পড়বে। তখন ওকে সামলানো আরও কঠিন হয়ে পড়বে। আপনি প্লিজ শান্ত হন আর আল্লাহর কাছে দোয়া করুন, শুকরিয়া আদায় করুন বেশি কিছু হয়নি, আর মাইশাকে তাড়াতাড়ি সুস্থ করে দিক। ফারিয়া এগিয়ে গিয়ে মাইশার মায়ের এই পাশে চেয়ারে বসে ডান হাতটা জড়িয়ে ধরে বলে, হ্যাঁ, আপনি প্লিজ শান্ত হন আন্টি, ঠিকই বলেছেন, এমনভাবে ভেঙে পড়লে চলবে না। মাইশাকে আমাদের সকলের সাপোর্টের প্রয়োজন। প্রায় 20 মিনিট অতিবাহিত হয়। মাইশাকে ইমার্জেন্সি ওয়ার্ড থেকে নর্মাল ওয়ার্ডে শিফট করা হয়েছে। সকলে রুমের বাইরে চেয়ারে বসে আছে। আরিশ হসপিটালের কাগজপত্র ঠিকঠাক করার জন্য রিসেপশনে গিয়েছে। এমির দরজার আকপাশে দাঁড়িয়ে ফোনে চাটে যেন কার সাথে কথা বলছে। মাইশার মা নিজেকে অনেক কষ্ট করে শান্ত করেছেন। মাইশার আব্বু থেমে এসে বসে আছেন। এমিরের আব্বু এহসান চৌধুরী মাইশার আব্বুর সাথে নানা কথা বলছেন, তাকে কিছুটা স্বাভাবিক করে তুলতে। তখনই হঠাৎ করে ফারিয়ার ফোন বেজে উঠল। ফারিয়ার ফোনের আওয়াজ শুনতেই এমির ফোন থেকে দৃষ্টি সরিয়ে ফারিয়ার দিকে আর চোখে তাকায়। ফারিয়া তৎক্ষণাৎ ফোন রিসিভ করে কানে ধরে। ও পাশের ব্যক্তি কিছু একটা বলতেই ফারিয়া চেয়ার থেকে উঠে সকলের উদ্দেশ্যে বলে, আমি একটু আসছি। কথাটা বলেই সে দ্রুত গতিতে হেঁটে চলে যায়। ফারিয়ার যাওয়ার দিকে এমির ভুরু কুচকিয়ে তাকিয়ে আছে। খানিকক্ষণ পর আরিশ ফিরে আসলো। এসে এমিরের কাছে গিয়ে এমিরকে উদ্দেশ্য করে বলল, প্রায় 10টা বাজতে চায়, আমার মনে হয় সকলে তেমন কিছু খায়নি, কিছু খাওয়ার ব্যবস্থা করতে হবে। তখনই এমিরের চোখ যায় ফারিয়া আর সায়নের দিকে। তারা একে অপরের সঙ্গে কথা বলতে বলতে হাতে কিছু ব্যাগ নিয়ে এদিকে আসছে। কাঙ্ক্ষিত স্থানে পৌঁছানোর পর ফারিয়া প্যাকেটটি একটা চেয়ারের ওপর রেখে সবার উদ্দেশ্যে বলল, চলেন সকলে কিছু খেয়ে নেন, অনেকক্ষণ যাবৎ আপনারা কিছু খাননি, না খেলে অসুস্থ হয়ে পড়বেন। সকলে লক্ষ্য করল যে ফারিয়া আর সায়ন তাদের জন্য খাবার নিয়ে এসেছে। তখনই মাইশার মা ক্লান্ত ভরা কণ্ঠে বলে উঠলেন, আমি খাবো না, তোমরা খেয়ে নাও। জড়তা ভেঙে সায়ন বলল, না খেলে তো হবে না আন্টি, আমি সেই কখন থেকে আশেপাশ খুঁজে ভালো খাবার নিয়ে এসেছি, আপনাকে খেতেই হবে। তার উপরে না খেলে শরীর খারাপ হয়ে যাবে, আপনার কথা আমরা একদম শুনব না। ফারিয়াও তাল মিলিয়ে বলে, একদম। কথাটা বলেই ফারিয়ার সায়ন খাবারের প্যাকেট এক এক করে সবার হাতে দিতে শুরু করল। ফারিয়া আরিশকে খাবারের প্যাকেট হাতে দিতে যাবেই তখনই হঠাৎ এমির পাশ কাটিয়ে চলে গেল। ফারিয়া খানিক অবাক হল। সানজিদা চৌধুরী চেঁচিয়ে বললেন, কোথায় যাচ্ছিস, খেয়ে যা। এমিরের কথাটা কানে পৌঁছালো কিনা তা জানা নেই, সে বড় বড় পা ফেলে চলে গেল। এদিকে আরিশ তা দেখে মুচকি হাসল। বুঝতে বাকি রইল না যে এমিরের কি হয়েছে। মূলত সে হয়তো ফারিয়ার ওই ছেলেটাকে দেখে রেগে চলে গিয়েছে। ছেলেটার কথা মাথায় আসতেই আরিশ ফারিয়াকে জিজ্ঞেস করে, উফ ফারিয়া। ফারিয়া খাবার সার্ভ করছিল তাই সে ঠিকভাবে বুঝতে পারেনি কথাটা। সে সায়নের দিকে তাকিয়ে আরিশকে উত্তর দিল, আমার পুপির ছেলে সায়ন ভাইয়া। আব্বু অসুস্থ আর আব্বুর খেয়াল রাখার জন্য আম্মু আসতে পারেনি, আর আজকেই সায়ন ভাইয়া আর ভাবি আমাদের বাড়িতে এসেছিল, আর রাতে একা রাস্তায় বেরোবো ওই জন্য ভাইয়াকে নিয়ে এসছি। আরিশ ফারিয়ার কথা শুনে চামচে করে খেতে খেতে হাসল। মনে মনে বলল,
বাহ, রাস্তা ক্লিয়ার তাহলে। এমির হসপিটালের ছাদে দাঁড়িয়ে সিগারেট টানছিল। তখনই কেউ একজন পাশ দিয়ে হাত বাড়িয়ে তার সামনে খাবারের প্যাকেট ধরল। এমির পিছন ঘুরে তাকিয়ে দেখে আরিশ তার দিকে তাকিয়ে মুচকি হাসছে। এমির রাগী কণ্ঠে বলল, দেখ আরিশ, ভালো লাগছে না, যা এখান থেকে। হুম, তা কি করে হয়? তা হঠাৎ সিগারেট খাওয়া হচ্ছে কেন? ভালোবাসা ধোঁকা দিয়েছে নাকি? এমির পুনরায় সামনের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে দাঁতে দাঁত পিষে বলে, দেখ, ফাইজলামি বন্ধ কর। এখান থেকে যেতে বলেছি, যা, নাহলে ছাদ থেকে লাথি মেরে ফেলে দিব। এ সাহস কত? আমাকে ছাদ থেকে ফেলে দেবে? কথাটা বলে 2 সেকেন্ড চুপ থেকে আবার ইয়ার্কির ছালে আরিশ বলে উঠল, বাবা, বলা তো যায় না, মাফিয়া বলে কথা। ছাদ থেকে ফেলা তো দূরের কথা, হয়তো দেখা যাবে পৃথিবী থেকেই লাথি মেরে ফেলে দিল। এমির ধমকের সুরে বলে, আরিশ, সরি, হ্যাঁ, ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, একটা কথা জানাতে এসেছিলাম। ওই যে ছেলেটা না? এমির রাগী দৃষ্টিতে ওর দিকে ঘুরে তাকালো। এটা দেখে আরিশ হাসতে হাসতে বলল, ওটা ফারিয়ার ফুপির ছেলে। আর হ্যাঁ, ওনার ওয়াইফও আছে, টেনশন নিও না, তোমার রাস্তা ক্লিয়ার আছে। এমির এবার শান্ত দৃষ্টি ফেলে আরিশের দিকে তাকিয়ে বলে, আমি কি তোকে কিছু বলেছি ওই ব্যাপারে? হা, সে আমার বোঝা হয়ে গিয়েছে, তোমাকে কিছু বলতে হবে না। এমির হাতে থাকা সিগারেটটা ফেলে কথা এড়িয়ে সেদিকে হাঁটতে হাঁটতে আরিশকে উদ্দেশ্য করে বলেন, ওই কুলাঙ্গারগুলোর কি শাস্তি দেওয়া যায় আর কেমনভাবে শাস্তি দিবি সেটা ভাব, বাকি ওদের খুঁজে বের করার দায়িত্ব আমার। এমির আর আরিশ হসপিটালের করিডোর দিয়ে হাঁটছে। তখনই মাইশার যে কেবিনে শিফট করা হয়েছিল সেখান থেকে মাইশার চিৎকার আর ভাঙচুরের আওয়াজ শুনতে পায়। আরিশ আর এমিরের কর্ণগহ্বরে পৌঁছতেই তাদের বুঝতে বাকি রইল না কি হচ্ছে। তারা দ্রুত দৌড়ে গেল মাইশার কেবিনের দিকে। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের পর্বটি ভালো লাগলে লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট পেলে নতুন নতুন গল্প দিতে খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।